আসসালামু আলাইকুম। উপন্যাস অবরুদ্ধ নিশীথ, পর্ব ২১। লেখনীতে তেজস্মিতা মর্তজা। বিগত ২০১৪ এর ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। ভোট দিতে গেছিলেন না আমজাদ সাহেব, কাউকে যেতেও দেননি। অন্তু তখন নতুন ভোটার। সে আব্বুকে নতুন আগ্রহের সাথে বলে, কাল আমি নাগরিক হব, আমার প্রথম ভোট দেব। আব্বু হেসেছিলেন, তোর জন্য ব্যালট পেপার বেঁচে থাকলে না হয় ভোট দিতি। আজ রাতে সেসব সিল পড়ে যাবে, কষ্ট করে ভোট দিতে যাবার ঝামেলা নেই। জনগণের খাটুনি কমাতে সরকার দেখ কত কি করে, তবুও লোকে বলে রাজনীতি আর রাজনৈতিকতা ভালো না। সে খবরের কাগজ পড়েছিল, নির্বাচনের আগের রাতে কমপক্ষে ৫০০ ভোট কেন্দ্রে আগুনের হরকার দাউ দাউ করে জ্বলছে। ২০-২৫ জনের মৃত্যুর খবর যদি ছাপাই হয়, আমজাদ সাহেব ধারণা করলেন মৃত্যু এর চেয়ে অনেক বেশি হয়েছে, আহত অগণিত। তার মধ্যে নিশ্চয় শিবির আর বিরোধী দলীয় বিএনপি ছেলেরা বেশি মরেছে। অন্তু সতর্ক কণ্ঠে জিজ্ঞেস করেছিল, আপু, তুমি কি জামায়াত শিবিরকে সমর্থন করো? আমজাদ সাহেব বেশ কিছুক্ষণ চুপ থেকে বলেছিলেন, আমি অন্তত এদেশের বর্তমান ক্ষমতায় থাকা স্বৈরাচার নেতাদের সমর্থন করি না। অন্তুদের ভার্সিটি ছুটি হয়ে গেল। চারদিকে হাহাকার। মাস জুড়ে স্কুল কলেজে ছুটির পর ছুটি। একে একে জেলে যায় লোকে, তার কয়েকদিন পর তাদের ফাঁসির রায় কার্যকর হয়। সুবিচারে দেশ ভরে উঠতে লাগলো কানায় কানায়। লোকে রাতে বাইরে বের হয় না সুবিচারের ভয়ে, কোথাও তাদের ওপর না সুবিচার ঘটে যায়। এমনিতে এত সুবিচার এই ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার সীমানার দেশে আটছে না, উতলে পড়ে যাচ্ছে। বাইরে বের হওয়া লোকের নিশ্চয়তা নেই ঘরে ফেরার। বিনা নোটিশে কারাদণ্ড হয়ে যায় আজকাল মানুষের। এভাবে পেরিয়ে যায় প্রায় ৬ মাসের মতো। জুলাই মাসে সবকিছু সামান্য স্বাভাবিক হওয়ায় পরেই সবকিছু চলতে শুরু করলো। কতদিন এভাবে চলা যায়? উত্তাল ঢাকা শান্ত যেন। নির্বাচন থামানো যায়নি, ঠিক ক্ষমতায় বসে পড়েছে ভক্ষণগণ। এই শোক এবং হতাশায় আর বিরোধী বিপ্লবীরা একে একে জেলে যাওয়ায় হতাশায় নিমজ্জিত তারা। আইনস্টাইন বলেছিলেন, পৃথিবীর প্রায় সকল তুলনাকে আপেক্ষিকতা দিয়ে ব্যাখ্যা করা যায়। আপেক্ষিকভাবে বিরোধী দলগুলো নির্বাচনের পর ঠিক যতটা হতাশা নিয়ে দমে গেল, হামজা জয়ের মতো ছাত্রলীগের তরুণেরা উপর মহলের প্রশ্রয়ে তত বেশি হুঙ্কার দিয়ে নিজেদের জাহির করার সুযোগ হাতিয়ে নিল। অন্তু জয়কে কবুল করেছিল ২৬ নভেম্বর ২০১৪। ১৬ দিন পর আজ ১২ই ডিসেম্বর ২০১৪, রোজ শুক্রবার। অন্তু বিয়ে সাজে বসে এসব ভাবে, অবাক হয় জীবন তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। সে ধীরে ধীরে সাধারণ একটা স্বপ্ন দেখা মেয়ে থেকে কেমন আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় বৈষম্যের দিক ঝুঁকে পড়ছে। কিসের সংগ্রামের আগুন বুকে ঠিক ঠিক করে জ্বলছে। পরিস্থিতি তার ভেতরে যে আগুন জ্বালিয়েছে তা তাকে আর কত দূর নিয়ে যাবে। অন্তু মাঝে মধ্যে বিরক্ত হয় নিজের ওপর। সে আজ এমন প্রতিবাদ করতে না গেলে, সহ্য করা শিখলে জীবনটা এর চেয়ে অন্তত ভালো হতো। তখনই আব্বু সেই সব শিক্ষা এসে সামনে দাঁড়ায়। অন্তু, পরিণামের চিন্তা যদি তোকে প্রতিবাদ করা থেকে পিছপা করে তোলে, সহ্য করতে শেখার পরামর্শ দেয়, সেই চিন্তাধারায় অল্প একটু কেরোসিন ঢেলে ছোট্ট একটা ডিসলাইট দিয়ে জ্বালিয়ে দে। আর যদি সবাই এটা করতে পারতো, দেশের কখনোই স্বৈরাচারের সোচ্চার হয়ে ওঠার সুযোগ পেত না। পৃথিবীতে ক্ষমতা এবং দুর্বলতা আলো এবং অন্ধকারের মতো। অন্ধকার না থাকলে আলো কখনো দৃশ্যমান হতো না। এখানে আপেক্ষিকতার সূত্র খাটে। দুর্বলতার আপেক্ষিকতায় ক্ষমতা জাহির হয়। তুই যতক্ষণ দুর্বল, তার তুলনায় বরং তোর সম্মুখে কেউ শক্তিশালী। যখন তুইও শক্তিশালী, তখন তোরা দুজন বরাবর। কাটাকাটি হয়ে যাবে শক্তির, আর কারোটাই তখন শক্তি খাটবে না। ঠিক যেমন আলোর বিপরীতে আলো অতুলনীয়। অন্যায়ের প্রতিবাদ করার ফলে যে ক্ষতিগুলো জীবনে নেমে আসে, এবং অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যারা ক্ষতি ও অবিচারের সম্মুখীন হয়, আল্লাহ তাআলা তাদের বলেছেন মজলুম। আর তিনি স্বয়ং প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয় তিনি তার মজলুমদের সাথে আছেন। অন্তু ভেতরে বিপ্লবের আগুন জ্বলে ওঠে। শুরুটা হয়েছিল একটা বোরকা পরা মেয়েকে সিগারেটে হাতে তুলে দেওয়ার মাঝ দিয়ে। এরপর প্রতিটা দিন একটা মেয়েকে নিয়ে রঙ্গতামাশা, কথা, তরুণ যুবনেতার বিরুদ্ধাচরণ দিয়ে শুরু এই কাহিনী আজ অন্তুকে পর্দাহীন, মনুষ্যত্বহীন, সুস্থতাহীন এক অস্বাভাবিক চিন্তাধারার মানুষের পরিণত করেছে। মেয়েরা যুদ্ধে ইজ্জত দিয়েছে, গর্ভের ছেলে, মাথার সিঁদুর, গায়ের কাপড়। কেন? কেন শুধু ওরা দিয়েছে? ওরা কেন কেড়ে নিতে পারেনি? ওরা কেন কেড়ে নিতে আসা হানাদারদের বুকের বটির কোপ বসাতে পারেনি? চালের বাটাম খুলে কেন দিতে পারেনি মাথায় একটা বাড়ি?
সেসব কুকুরদের রক্তে কেন চুরি পড়া হাত দুটো ধুয়ে ফেলতে পারেনি? আজও কি হচ্ছে? সেদিন আঁখি কেন একাধিক নারকীয় পিশাচদের দৈহিক খোরাক হয়েছে? কেন দ্বিখণ্ডিত করে ফেলতে পারেনি সেই সকল ক্ষুধার্ত জন্তুদের পাপী দেহপিণ্ডটাকে? অন্তুর সাথে কি এরকম কিছু হয়েছে? এত হানাহানি কিসের? যারা শান্তি প্রতিষ্ঠা করতে চায় তারা কেন জেলে পচে মরছে? গত 2013 এর 12ই ডিসেম্বর এক ইসলামী রাজনৈতিক নেতাকর্মী আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো। তার অপরাধ, সে মুক্তিযুদ্ধের মানবতা বিরোধী অপরাধী। টুপি দাড়ির সাজে একজন মুসলমান বেশি রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল তা কতটুকু সত্যি? যদি এভাবে সকল জামায়াত পার্টির সদস্যরা অপরাধী হয়, তাদের তো ধরে জেলে পড়ে দেয়া হচ্ছে, অথবা পরিয়ে দেয়া হচ্ছে কালো মুখোশ, ঝুলে পড়ছে ফাঁসির কাষ্ঠে। এরপর ক্ষমতায় আছে নিশ্চয় মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিকের মানুষেরা। তাহলে এই রাহাজানি সহিংসতাগুলো কাদের কাজ? সকল অপরাধীর শাস্তি হয়ে গেছে, এখন গোটা বাংলা শান্তিতে ছেয়ে যাওয়ার কথা। তবুও কেন শহরে শহরে বাস ট্রাম পুড়ছে, মানুষ মরছে, ছিনতাই নির্যাতন অপরাধের সীমা থাকছে না? জয়েরা কেন এত শক্তিশালী? হামজারা কি করে জনসাধারণের প্রতিনিধি হয়ে ওঠে? বাংলাদেশ তো মুসলিমের দেশ, বাংলাদেশ তো সকল ধর্মের ঐক্যের দেশ। তাহলে শান্তি কেন নেই? অথচ প্রতিটা ধর্মেই তো জীবন বিধান রয়েছে। তবুও কেন এখানে পূর্ণাঙ্গ জীবন বিধানের ধার ধারার মতো সংবিধান নেই? সংবিধানের কেন ধর্ম নেই? ধর্মের ডাক দেয়া মানুষগুলো কেন সেলের শিক ধরে দাঁড়িয়ে কালকুঠুরিতে? মার্চের 16 তারিখে অন্তু গেল থানায় চাচার নামে কেস ফাইল করতে। আমজাদ সাহেব জানতেন না যে অন্তু টুকটাক বিষয়গুলো জেনেও আরো জানার জন্য না জানার ভান করছে। পরের দিন বঙ্গবন্ধুর 94তম জন্মদিন। থানার গেটে এক পুলিশ থামিয়ে অন্তুকে বলল, বোরকা খুলে ভেতরে যান, হিজাব খুলে ফেলুন, মুখ দেখান, বোরকার ওপর দিয়ে তল্লাশি করুন। ম্যাডাম, যা বলছি তা করুন, আর জঙ্গির দল বোরকার আড়ালে বের হবে কত এমন। এসব পর্দা সব স্থানে চলে না, খুলে ভেতরে যান। অন্তু ধৈর্য হারায়, জ্বালা ধরানো হাসি হেসে বলেছিল, কোথাও শুনেছিলাম ধান পড়ে চুলায় পানি ঢালে পাছায়। আপনি সারা দেশে আছেন, যেখানে বোরকার তলে আসলেই ধান পুড়ছে সেসব জায়গায় গিয়ে পাহারা দিন বরং। কর্তব্য পরায়ণতার নাটক করে অজায়গায় পানি ঢালবেন না, নয়তো দেখবেন ওদিকে ধান পুড়ে সিদ্ধ পাতিলটা সহ ব্লাস্ট হয়ে গেছে। অন্তু আর দাঁড়ায়নি সেদিন। সেই কর্তব্যপরায়ণ পুলিশ অফিসারকে কথা বলার সুযোগ না দিয়েই চলে এসেছিল। অন্তুর বরযাত্রী আসলেই খুব বেশি নয়। হুমায়ুন পাটোয়ারি, হামজা, পার্টির বিশিষ্ট কিছু ছেলেরা ছাড়া আর কেউ আসেনি। জয়ের পরনে সাদা শেরওয়ানি, মাথাটা খালি, পাগড়ি নিয়ে পিছে পিছে ঘুরছে রাহাত। খাওয়া শেষ করে অন্তুকে বের করে নিয়ে যাওয়া হলো। অন্তু এক ফোঁটা কাঁদলো না। অন্তিক বোনের হাতটা চেপে ধরে গেট অব্দি নিয়ে যায়। রাবেয়া দূরে দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়েছিলেন। ঝরঝর করে পানি পড়ছিল অসহায় মায়ের চোখ দিয়ে। অন্তু এগিয়ে গিয়ে বলে, আম্মা, বিদায় দাও। নতুন এই জীবনে কিছুদিন বেঁচে থাকতে চাই, বেঁচে থেকে কিছু নতুন অভিজ্ঞতা ভিজিয়ে ফেলতে চাই হাত দুটো। সেই অভিজ্ঞতা সামলে নেওয়ার দোয়া করো। আমি আসবো তোমায় দেখতে। খবরদার ওই পাপের ইট বালুতে গড়া দালানে তোমার পা ফেলো না আম্মা। আব্বু আমায় যেদিকে দিয়ে গেছে তা আমার মাঝে থাক। তোমরা পা নোংরা করতে যেও না। দেশের পরিস্থিতি ভালো না, আর না মানুষ, সমাজ ময়লা হয়ে গেছে। তোমরা সরল মানুষ কোনো রকম বেঁচে থাকলেই অনেক। রাবেয়া হু হু করে কাঁদে। অন্তু বড় হয়ে গেছে। ছোট ছোট প্রতিবাদ থেকে জন্ম নেয়া অন্তু কিছু বিষ মাখা অভিজ্ঞতার আয়োজনে আজকাল কেমন যেন লাগাম ছাড়া হয়ে গেছে। অন্তিক ফিসফিস করে বলে, যতদিন ছিলি কথা হয়নি বহু বছর, আজ বহুত কথা টের পাচ্ছি ভেতরে, বলার সুযোগ নেই। বহুদিন রাতে ঘুমাইনি, চোখ দুটো খুব জ্বলছে। তোর চোখ জ্বলছে না? জ্বলছে না। আমার খেয়াল রাখিস। ভাবি আর তোর বাচ্চার হাল ধর। হতাশা হলো দুর্বলদের দেহে লেগে থাকা জীবাণু, যা তোকে গ্রাস করেছে। হতাশা ঝেড়ে একবার জিতে ফেরার মতো করে গা ঝাড়া দে, দেখবি নিজেকে পুরুষের মতো মনে হবে। যা করেছিস সেই কাল পেরিয়ে এসেছিস। আমিও তো জীবনে কত কিছু করেছি, পর্দাও করেছি। আজ এই বিয়ে সাজে সব মানুষ দেখছে। এখন কি সেই অতীতের বোরকা পরা অন্তুকে ভেবে কাঁদবো? নতুন করে শুরু কর। আমার তোকে প্রয়োজন, ভাবির তোকে প্রয়োজন, তোর বাচ্চার তোকে প্রয়োজন। অন্তুর স্বর হালকা কাঁপলো পর্দার কথা বলতে গিয়ে। আর তোর? তোর প্রয়োজন নেই আমাকে? আমাকে খুব প্রয়োজন। এছাড়া আশেপাশে প্রয়োজনীয় কিছু তেমন চোখ পড়েছে আপাতত।
গাড়ি তখন চলছে হাইওয়ের ওপর দিয়ে। অন্তুর পাশে জয় নেই, সে পেছনের গাড়ির ড্রাইভার। উদ্ভট কর্ম খুব মানানসই তার সাথে। সামনের গাড়িতে হামজা ড্রাইভারের পাশে বসেছিল। রিমি বসেছে অন্তুর পাশে, ওর কোলে কোয়েল। এক দৃষ্টে অন্তুকে দেখছে, বোঝার চেষ্টা করছে। কবির আর একজন মুরব্বী এবং হুমায়ুন পাটোয়ারি পেছনে ছিটি। অন্তু তাকিয়ে আছে নিজের বাঁ হাতের তালুতে, মেহেদিতে রাঙা হাতে কি খুঁজছে কে জানে। বিকট একটা আওয়াজে কানের তালা লেগে গেল। রিমি কান চেপে ধরে নিচু হয়। গাড়ি থামতেই ছুটে বেরিয়ে যায় হামজা ও হুমায়ুন পাটোয়ারি। ককটেল পড়ছে জয়ের গাড়ি থেকে 2 হাত দূরত্বে। গাড়ি ছিটকে এসে উল্টে যাওয়ার আগে ব্রেক কষতেই জয়ের পাল্টা স্টিয়ারিং এর সজোরে ধাক্কা খায়। কপালটা ছিঁড়ে দ্বিখণ্ডিত হয়ে গেছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। হামজা পাগলের মতো ছুটে যায়। গাড়ির কাজ তোলা ছিল। দিক শূন্য হয়ে আশেপাশে তাকায়, কিচ্ছু নেই। এক দৌড়ে সামনের গাড়িতে ফিরে ভরা বোতলটা আনে। গ্লাসের ওপর দুটো আঘাত করে, কাঁচ চিড়ে গেলেও ভাঙে না। এরপর দুটো ককটেল ফাটে রাস্তার ওপর। গাড়ির পেছনে আগুন জ্বলে ওঠে। কেউ কেউ সজাগ হয়ে উঠলেও রক্তাক্ত শরীরে নেই এক ফোঁটা জোর। কেউই বের হবার মতো অবস্থায় নেই। রিমি কোথায় থেকে যেন একটা ভাঙা ইটের টুকরো এনে হাতে ধরিয়ে দেয় হামজার। হামজা এক পলক সেদিকে তাকিয়ে জয়কে বলে, মাথা তুলিস না কিন্তু। ইটের 4টে আঘাতে কাঁচ ভেঙে হাত ঢুকিয়ে কাচের লক খুলি। যা ধারণা করেছিল তাই। জয় অর্ধচেতন। ওকে হিসড়ে বের করে বুকের সাথে চেপে ধরে দৌড় লাগায় সামনের দিকে। যখন তখন অ্যালকোহল ভর্তি বোতল এসে পড়তে পারে গায়ে। হামজা অপর হাতে রিমির হাতটা ধরে ছোটার চেষ্টা করে। আরো দুটো ককটেলের বোতল সামনে এসে পড়ে, পরের গুলো গাড়ির ওপর। কে মারলো কে বাঁচলো তা পরে হবে। আরো কিছু দূর এগিয়ে আসার পর গাড়িতে এসে 3টা কাচের বোতল গ্রেনেড হয়ে ছড়িয়ে পড়ে। তরলগুলো গড়িয়ে পড়তে বোতলের কর্কের আগুনে দহন শুরু হয়ে যায়। জয়ের হাতের চামড়া ছিলে মাংস উঠে এসেছে। কপালে 4টি ধার রক্ত। ভ্রুতে এসে রক্তচাপ ধরেছে। গোটা সাদা শেরওয়ানি রক্তে ভেজা। এবার হামজা খেয়াল করে কপাল অল্প, আসলে কপালের কোণা দিয়ে মাথার ডান পাশে ফেটে গেছে। কান দিয়ে রক্ত চুইয়ে পড়ছে। এতক্ষণে জয় একেবারে জ্ঞান হারায়। হাত পা ছেড়ে দেয় হামজার কাঁধে। লোকজন দূর থেকে দেখে দৃশ্য। দাউ দাউ করে আগুন জ্বলছে, ফুল সাজানো গাড়ির পেছনটা জ্বলছে। লাল টুকটুকে শাড়ি পরা বউ দাঁড়িয়ে সামনের গাড়ির দরজার সামনে। হুমায়ুন পাটোয়ারি জয়ের হাতটা ধরে ঝাঁকায়, জয় মামা, ও জয়। হামজা বলে, আব্বু আপনি আর্মিনকে বাড়ি নিয়ে যান, এখানে কিচ্ছু হয়নি। মাঝপথে কল আসায় আমরা জরুরি কাজে ঢাকা গেছি। কেমন? বৌভাত 2 দিন পর হবে, গান বাজনার কমতি রাখবেন না। লোকজন যা আছে সবার ভালো আপ্যায়ন করবেন। খুব শীঘ্রই ফিরবো আমরা। এ খবর নিজে থেকে লিক না হওয়া অব্দি এরকম কিছুই হয়নি, ঠিক আছে? পথ এখনো বেশ খানিকটা বাকি পাটোয়ারি বাড়ির। গাড়ি থেকে নামার পর সামনে শত শত লোক। পুরো পাড়া এসেছে জয় আমিরের বউ দেখতে। তার উপর যে তামাশা করে জয় আমির বিয়ে করেছে, আজ অন্তররাঙা গম্ভীর সুশ্রীর চেহারাটা গিলে খেলো কত লোকে। মূর্তির মতো দাঁড়িয়ে চোখের নজর ঘোরাই অন্তু। দোতলা বাড়ি, বেশ বড় বাড়ি। তখনই অন্তুর মাথায় আসে হামজা করে কি। মেয়র হয়েছে সেদিন। জনগণের টাকা পয়সা মেরে বড়লোক হতেও তো সময় লাগার কথা। এত বড় বাড়ি, গাড়ি, বিলাসিতার উৎস কি শুধুই এই ওয়ার্কশপ? লোহার ব্যবসায় এত আয়? অন্তুর বিশ্বাস হয় না। আবার মাথায় ঘুরছে জয়ের রক্তাক্ত মুখটা। ঘাড়ের পেছন দিয়ে সেই রক্তের স্রোত। এরকম রক্ত প্রথমবার আব্বুর দেহে দেখেছিল সে। পার্টির ছেলেরা ভরা চারদিকে, সবার মাথায় লাল গামছা বাঁধা। এই বাড়িতে যে এত বড় আয়োজন তা বরযাত্রীর সংখ্যা দেখে বোঝা যায়নি। কিছু বিশেষ লোক মোতায়েন করা হয়েছে। তাদের হাতে লাঠি, ফাড়া, খড়ি, কেউ কেউ চাদর পড়েছে। হাঁটার সময় হাতের রামদাগুলো বেরিয়ে আসছে চাদরের প্রান্ত থেকে। এইসব নিরাপত্তা কেন? হামলার ভয়? কিসের হামলা? ছোটবেলা সন্ধ্যা লেগে যায় বউ ঘরে তুলতে তুলতে। আজ পাটোয়ারি বাড়ির মেইন গেট খুলে দেয়া হয়েছে। সিঁড়ি বেয়ে বেয়ে উঠে আসছে দলে দলে লোক। গেটের ডান দিকে ছোট্ট বাগান, তার বাঁ পাশে ওয়ার্কশপের সীমানা শুরু। ডান দিকে ঝোপের পাশে ঘুরে গেছে একটা গলি। তা বোধ হয় বাড়ির পেছনের দিকে যায়, কিন্তু বাড়ির পেছনে বিশাল প্রাচীর তোলা। এদিকে এই রাস্তা কিসের? অন্তর মাথাটা নত ছিল। যখন দরজায় পা রাখলো, শাড়ির কুচি ধরে এগিয়ে অল্প মাথাটা তুলতেই একটা মেয়ের জলজলে চোখ নজরে এলো। অন্তুকে গিলছে যেন চোখ দুটো। দুটো ঢোক গেলাও নজরে আসে অন্তুর। কৌতূহল তৈরি হলো মেয়েটার প্রতি।
বাসরটা সাজানো হয়েছে কাঁচা ফুলে। জয়ের ঘরে পা রাখতেই যে জিনিসটা চোখে বাঁধে, ঘরের দেয়াল ভর্তি জয়ের ছবি। সবচেয়ে বড় ছবিটা সাদা পাঞ্জাবি পরা, গলায় চাদর পেঁচানো। ওটা দরজার সামনে দেয়ালে টাঙানো। একটা খাট, ড্রেসিং টেবিল, কাঠের আলমারি, ছোট্ট 2 সিটের সোফা, বুকশেলফ, কর্নার শোপিসটা রাখা বাথরুমের দরজা থেকে একটু দূরের 2 দেয়ালের কোণায়। অন্তু তাচ্ছিল্যই এলো। এসব বড়লোকের চলাফেরার সোর্স কি? চাঁদাবাজি? জয়া এখন কোথায়? একের পর এক লোক আসছিল, দেখছিল। কেউ কেউ মুখ দেখে টুকটাক উপহার বা টাকা হাতে গুঁজে দিচ্ছিল। সেই সময় কোথা থেকে কোয়েল ছুটে এসে কোলে চড়ে বসে অন্তুর মুখ ঘুরিয়ে ফিরিয়ে দেখতে শুরু করে। হাস্যকর ছিল দৃশ্যটা। কোলে চড়ে বসে মুখ দেখা। তুলি পাশে জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে বৌমনিকে? বউ? জয় মামার বউ এটা? তোমার রিমি মামির মতো আরেকটা মামি। মামিকে ভালো লেগেছে তোমার? কোলে চড়ে বসলে যে? কোয়েল অধর স্বরে বলে। জয় তো থেমে গিয়ে চেয়ে থাকে অন্তুর দিকে, বাচ্চা সুলভ দৃষ্টিতে, যেন বুঝতে চেষ্টা করছে ব্যাপারটা। দারুণ মায়া লেগে গেল অন্তুর। গালটা টেনে দিয়ে ভালো করে টেনে কোলে বসিয়ে এক হাতে জড়িয়ে রাখলো কোয়েলকে। তুলি মিষ্টি হেসে নিজের পরিচয় দেয়। আমি তোমার এক ননদ। তোমার তো আপন ননদ ভাসুর কেউ নেই। আমি হামজার ছোট বোন। অন্তু হাসলো অল্প। তুলি অল্প টিস্যু ছিঁড়ে সযত্নে অন্তুর মুখের ঘাম মুছে দেয়। কি করে কি হলো সেটাই ভাবছিলাম। জয় এমন ঘর বাঁধার ছেলে না, তবুও দেখেছো সাথে আসেনি। তুমি তো ভীষণ সুন্দরী, এত ঘামছো কেন? চিন্তা করছো কি নিয়ে? চার্জার ফ্যান দেবো? হুম, ঠিক আছি। অন্তু পর্যবেক্ষণ দৃষ্টি কিছু আবিষ্কার করে ফেলে তুলির মুখে। ফর্সা ধবধবে চেহারায় কালচে দাগগুলো খুব দৃষ্টিকটু। ঘাড়ের কাছে জখমটা ওড়নার আড়াল থেকে বেরিয়ে এসেছে। চোখের নিচে কালি পড়া, যা জানান দেয় বহুরাত ঘুমায়নি চোখ দুটো। অথচ দারুণ সুন্দর চেহারা তুলির। হামজার মতোই নাক চোখ, তবে হামজা পুরুষ হিসেবে এমন ফর্সা না। তিমি এসে দাঁড়াতেই তুলি চমকায়। মুখটা এমন ছোট লাগছে কেন তোমার ভাবি? জয় আর হামজা ভাই কই? ওরা কি আজকের দিনটাও স্বাভাবিক পালন করতে পারতো না? রেগে উঠল তুলি। রিমি যান্ত্রিক স্বরে জানায়, রাস্তায় গাড়িতে হামলা হয়েছিল। জয়কে বোধহয় আপনার ভাই রাজধানীতে নিয়ে গেছে। আঁতকে ওঠে তুলি, মুখটা বিবর্ণ হয়ে ওঠে। দরজার বাইরে ধপ করে বসে পড়ে তরু। মৃত ঝর্ণার মতো ঝিরঝির করে গড়িয়ে থুতনি চয় নোনা জল। শাহানা জানতে পেরে হাউমাউ করে কেঁদে ওঠে হামজার জন্য। তার ভয় হয়, ঢাকা যেতে যেতে আবার যদি হামলা হয়। লোকের আনাগোনা কমলো রাত 11টার দিকে। তোড়জোড় কমে গেল। ঠিক খবর হয়ে গেছে, বিয়ের গাড়িতে হামলা হয়েছে। পুলিশ এসেছিল। হুমায়ুন পাটোয়ারি সামলে নিয়েছেন। অন্তু ঘরটা দেখলো দৃষ্টি ঘুরিয়ে। বেডসাইড টেবিলের উপর কাচের বোল ভর্তি কাজু বাদাম রাখা। তার পাশে ছোট্ট একটা হিপলক্স পড়ে আছে। অন্তু কর্ক খুলে শুকলো। মদের বিশ্রী গন্ধ, তবে তরল নেই। হলুদ একটা স্মাইলি হ্যান্ড স্প্রেস বল পাওয়ার গেল ড্রয়ারে। এটা ব্যবহার করা হয় মেজাজ ঠান্ডা রাখতে। মানসিক বিশেষজ্ঞরা এটাকে হাতের মুঠোয় রেখে প্রেস করার পরামর্শ দেন মেজাজ শান্ত রাখতে। ড্রয়ারে ছোট বড় ছুরি অনেকগুলো। বুলেট কেস পড়ে আছে। অনেকগুলো সিগারেটের বাক্স, দেশলাই, লাইটার। কাগজের মোড়কে বিভিন্ন রকম বড়ি পেল অন্তু। দুটো খালি সিরিঞ্জ, স্লিপিং ড্রাগের বলেই মনে হলো। ভারী গহনা ও শাড়ি খুলে সুটকেস থেকে একটা সাদা লম্বা জামা বের করে নিল। বাথরুমে এগোনোর পথে গয়না তুলে রাখার জন্য আলমারি খুলল। সারি সারি শার্ট, পাঞ্জাবি, টি শার্ট, প্যান্ট ঝুলছে। দুধ সাদা থানের মতো লুঙ্গি ভাঁজ করে রাখা। নিচের তাকে পারফিউমের কৌটো, বেশ কয়েকটা ঘড়ির বক্স সাজিয়ে রাখা। অন্তু অবাক হয়ে দেখলো একটা দুমড়ে যাওয়া আধ খাওয়া সিগারেট। অন্তু থমকে দাঁড়িয়ে থাকে। জয়ের সাথে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে। এই সিগারেটের টুকরো পায়ে পিষে ফেলার মাঝ দিয়ে জয় নামক অভিশাপের আগমন হয়েছিল তার জীবনে। অবরুদ্ধ নিশীথে ঢুকলাম বলা চলে। এতদিন শুধুই ভংসং চলেছে। পটভূমি, প্রেক্ষাপট অথবা মুখ বন্ধ চলছিল। আস্তে আস্তে এখন মূল অবরুদ্ধ নিশীথের পথে এগিয়ে যাব। কথা হলো, এটা রাজনৈতিক উপন্যাস বা কাহিনী। কেউ যদি এটাকে সুশ্রী পাঞ্জাবি পরিহিত জনদরদি নেতা এবং বীরবল তরুণ রাজনীতিবিদদের গল্প ভেবে পড়েন, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। রাজনৈতিক কাহিনী বলতে রাজনীতির সাথে জড়িত একজন মানুষের কাহিনী বুঝি না আমি। আসলে তা বোঝাইও না। রাজনৈতিক উপাখ্যান মানে হলো ঘাত, প্রতিঘাত, সংঘাত, বিদ্বেষ, কিছু মতবাদ, প্রতিহিংসা, জনগণের অধিকার,
মানবাধিকার, বিপর্যয় ইত্যাদি বহুত কিছু। ওসব আমি তুলে ধরার সাধ্য রাখি না। তবে এখানে আমার মতামত বা উপস্থাপনার সাথে অনেকের মত মিলবে না। হয়তো বিতর্কিত চঞ্চলতা তৈরি হবে। সেসব প্রস্তুতি সহ অবরুদ্ধ নিষিদ্ধের সাথে চলার অনুরোধ রইল। নবম দিন অন্তুর পাটোয়ারি বাড়িতে। সারাদিন বারান্দায় দাঁড়িয়ে থাকা, ঘুরে ফিরে জয়ের ঘরটা দেখা, রান্নাঘরে গিয়ে রিমির পাশে দাঁড়িয়ে থেকে আবার রুমে আসা। সকালে হুমায়ুন পাটোয়ারি ডেকে বললেন, আরমিন, আম্মা। সুমধুর ডাক। অন্তু কাছে গেলে সাহসে বললেন, মামা শ্বশুরকে এক কাপ চা দিতে পারো? অন্তু রান্নাঘরে যেতে যেতে ভাবে, আসল শ্বশুরের খবর নাই, মামা শ্বশুরের ঘুম নাই, তার আবার চা চাই। বাংলার সব ঘরে চায়ের চলন নেই নিয়ম করে। উচ্চবিত্তরা এসব মানে। পাটোয়ারি সাহেব ভালো লোক, ব্যবহার, কথাবার্তা সব আন্তরিক। অন্তুর ওনাকে ভালোই লেগেছে, কিন্তু সাহানা অন্তুকে সহ্য করতে পারছে না। অন্তু বাড়িতে পা নাই রাখতে বাড়িতে রক্তের ছাপ লেগেছে। রিমির হাতের কবজি বয়ে জয়ের রক্ত এসেছিল সেদিন। জয় আসেনি। দুই ভাই রাজধানীতে পড়ে আছে। কল করলেও হামজা কিছু বলে না বিশেষ। বলে সব ঠিক আছে, জলদি দিনাজপুর ফিরবো। জয়ের অবস্থা কিছুই বলে না। সেসবের জন্য তার অন্তুকে দায়ী মনে হয় সাহানার। আগামীকাল থেকে দুদিন হরতাল। বহুদিন থেমেছিল এইসব অবরোধ, আবার শুরু হলো কিসে কে জানে। ওরা আসতে যে আরো কয়েকটা দিন লাগবে এটা বোঝা যাচ্ছে। সাহানার শরীরে কোনো উন্নতি নেই। সে সারাদিন পেটের ব্যথায় কাতরায়। কথা বলার লোক নেই তার। অন্তু গিয়ে বসেছিল, দু চার কথা শুনিয়ে রুম থেকে বেরোতে বলেছেন। বিকেল বেলা তুলির রুমে ঢুকতেই ফিডার রেখে দৌড়ে এসে ঝেঁপে পড়লো কোয়েল। আরিন, চলো চকলেট কিনে আনি। জয়টা আসছে না, তুমি ওর বউ, তুমি চলো। অন্তু কানে গলিত সীসার মতো ঢুকে জয়ের বউ কথাটা। সে হাসে, পরে যাব আম্মা, চলুন এখন দুধটুকু শেষ করুন, নয়তো চকলেট কিনে দেব না। অন্তু বসে থাকে কিছুক্ষণ, পরে দ্বিধা ভেঙে জিজ্ঞেস করে, দুলাভাইকে তো দেখলাম না আসতে। মেয়েকে দেখতে আসে না? আপনি কি এখানেই থাকছেন? এত দ্বিধা করছেন কেন? সৌজন্যের কিছু নেই, সরাসরি প্রশ্ন করো, যা মনে আছে। হাসলো তুলি। কি হয়েছে আপনার দুলাভাইয়ের সাথে? তুলির মনে হয় জয়ের বউটা অন্তর্যামী। নতুন এ বাড়িতে এসে শুধু সবার চাল চলনে অন্তু যেসব সত্যগুলো বুঝে গেছে, তা সাধারণ চিন্তার মেয়ের পক্ষে সম্ভব নয়। তুলি করুণ হাসি। এতগুলো দিন এসে রয়েছি, এ বাড়ির কেউই জিজ্ঞেস করেনি একবারও তুমি কেন করছো। আমি এ বাড়ির কেউ নই। তুলি চেয়ে থাকে অন্তুর মুখের দিকে। চোখে মুখে অনেক কিছু, কিন্তু সেসব নীরব। চোখ যেসব কথা বলে এই মেয়ের, তা বোঝা যায় না। শুধু বোঝা যায় বহু কথায় বলে যায় নিঃশব্দে। ওড়নাটা মাথায় পরে শাড়ির আঁচলের মতো করে কপাল অব্দি পরে থাকে। চলনে একটা আভিজাত্য আছে। তুলির খুব পছন্দ হয়েছে জয়ের বউকে। এখন সে বুঝতে পারে যা তা ধরে আনেনি জয়। অন্তু নামাজ শেষ করতেই ঘড়িতে 11টা 43 বাজে। বাড়িতে খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই এদের। কেউ অসুস্থ, কেউ বা বিষণ্ণ, কেউ ঘুমন্ত। অন্তু নিজেই খাবার বেড়ে নিয়ে খেতে বসলো। খানিক পরে হুমায়ুন পাটোয়ারি এসে বসে বললেন, খাবার দে তো আম্মা। কেউ খাক না খাক, আমি তুই খেয়ে বাঁচি। অন্তু খেতে খেতে জিজ্ঞেস করে, আপনার হাই প্রেশার আছে মামা? না, কিন্তু অ্যাজমার ভাব আছে। তাহলে মাংস খাবেন না, ওটা আমি আমার জন্য বের করেছি। আপনি ডাল দিয়ে খেয়ে নিন, আমি তরুকে ডেকে আনছি। অবাক হয়ে তাকিয়ে রইলেন হুমায়ুন সাহেব। সিরিয়াস, গম্ভীর, আবার কেমন অদ্ভুত। মেয়েটা বাড়িটাকে দুই বাহুতে আঁকড়ে ধরেছে নাকি নিজের নিয়ন্ত্রণে রেখেছে ঠিক বোঝা যাচ্ছে না। তরিকে রুমে না পেয়ে ছাদের দিকে পা বাড়ালো অন্তু। সে ওখানেই বেশি কাটায় আজকাল, একা একা নির্জনে। অন্তুর দিকে তাকায় না। অন্তুর এটাও বোঝা হয়ে গেছে তার কাছে সর্বোচ্চ ঘৃণ্য পুরুষটারও একটা বিরোহিনী আছে। আশ্চর্য হলেও আশ্চর্য নয়, কারণ মানুষের মন বড় বিচিত্র। তনুর কাছে হয়তো জয়কে ভালোবাসার কারণ আছে। অর্ধেক সিঁড়ি উঠতেই রিমির চিৎকারে বাড়ি কেঁপে উঠল। অন্তু পিছু ঘুরতেই ওর আগে তরু নেমে আসে পাশ কাটিয়ে। ধাক্কায় অন্তু পড়ে যেতে নিলে তরু বাহু চেপে ধরে গম্ভীর হয়ে বলল, এত নড়বড়ে হলে চলবে না। সিঁড়িঘরের দরজা আটকে দ্রুত নেমে এসো। এবার সকলে শুনতে পায় সজোরে ঠাস করে কাঁচ ফাটার আওয়াজ। বেরিয়ে আসে রিমি, তার বাহুর ওপরে কামিজের হাতা রক্ত ভেজা। কাচের আঘাত পেয়েছে। অন্তু ভেতরে ঢুকে দেখে রিমির ঘরের জানালার কাছে 3টে ছিদ্র। পাথর ছড়িয়ে আছে মেঝেতে। অন্তু থাকা অবস্থায় আরো দুটো পাথর এসে অন্য জানালার কাঁচ ভেঙে দেয়ালে ছিটকে পড়ে। নিচে যেন বিক্ষোভ শুরু হয়েছে এত রাতে। দলে দলে পদচারণার আওয়াজ বাড়ির চারপাশে টহলের মতো ঘুরছে।
অন্তু বেরিয়ে আসে দ্রুত। রিমি সাবধান করে, আরমিন এখানেই দাঁড়ান, ঘরে যাবেন না। জয় ভাইয়ার ঘরে হামলা সবসময় আগে হয়। দরজায় করাঘাত পড়লে খুলে দেয় অন্তু। কবির অন্তুকে সালাম দেয়, কপালে হাত ইশারা করি। হন্তদন্ত হয়ে ভেতরে ঢোকে। রিমিকে বলে, রাহাত মরে গেছে ভাবি। ক্লাব ঘরে আগুন জ্বলছে, সব শেষ, ক্লাবের সব শেষ। বিরোধী দলের শৌরের বাচ্চারা ক্লাব ঘর জ্বালিয়ে দিয়েছে। রিমি চেয়ারে বসে পড়ে, শ্বশুরকে বলে, আব্বু, আপনার ছেলেকে কল করুন তো। এই সময় বাড়ির লোকগুলোকে মারবে সে। জয় ভাইয়ার চিকিৎসা বাড়িতে হবে, জেলায় ফিরতে বলুন। আমি আর এসব নিতে পারছি না, আমি কিন্তু ও বাড়িতে চলে যাব। তুলি বলল, শান্ত হও ভাবি। আব্বু, আপনি নিচে যান, গেট খোলার দরকার নেই। এসব করছে ওরা গেট খোলার জন্য। নিচে যান, মেন ফটকে লোক দাঁড় করান। হুমায়ুন সাহেব বললেন, কবির, নিচে কে কে আছে রে? সবাই আছে মামা, আপনি বললে অ্যাকশন নেব। দরকার নেই, দুই ভাই জেলায় নেই, এখন অ্যাকশন নেবার কিছু নেই। ওরা ফিরুক, যা করার করবে, চল। তুলি তরুর হাতে কোয়েলকে দিয়ে পেছনের বারান্দায় যায়। খানিক বাদে ফিরে এসে রিমির পাশে বসে বলে, পেছনের জঙ্গলে দলে দলে ঢুকছে সব। হরতাল ডেকেও একটা রাত সহ্য হয়নি হারামজাদাগুলোর। আবার ক্ষমতা চাই, গদিতে বসলে এইসবই করে বেড়াবে। ও তো চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। সবাই যেন পেশাগত এসব ব্যাপারে খুব অভ্যস্ত লাগছিল সকলকে। এবার বলে উঠল, বিএনপির কথা বলছেন? আওয়ামী লীগে বা গদিতে বসে কি শান্তি প্রতিষ্ঠা করে ফেললো? মোট কথা, গদিতে যেই থাকুক, খেলা একই রঙের দেখাবে। দলের লোকে কিছুই না, যা যায় সব তো জনগণের। ওরা তো শুধু নিজেদের মধ্যে ধরাধরি খেলে বিনোদন নেয় জীবনে। অনেকক্ষণ আর কেউ কথা বলল না। বারবার সবাই অন্তুর দিকে তাকাচ্ছিল। অন্তু সযত্নে একটু স্যাভলন মাখিয়ে রিমির হাতে একটা কাপড় বেঁধে দিল। রিমি জিদ ধরে বলে, কাল সকালে যদি এ বাড়ি না ছেড়েছি, আমার জিহ্বা কাটা পড়ুক। ওই লোক আসুক বাড়িতে, না নিজের জীবনের গ্যারান্টি রেখেছে, না আমার। আমার বাচ্চা যা রাজনীতি করেনি, এমন কখনো বাড়ির লোক নির্যাতন সয়নি, কারণ ওদের এ বাড়ির লোকদের মতো ক্ষমতার লালসা ছিল না। রাজনীতি বহু লোকে করে, এদের মতো যান হাতে করে মাঠে নামা রাজনীতিবিদের মুখে আগুন দিই আমি। রাগে কটমট করে ওঠে রিমি। কল লাগালো হামচাকে, আপনি আসবেন নাকি আমি বাড়ি ছাড়বো? কি করছেন, কোথায়? বাড়ির নিরাপত্তা দিতে পারেন না, কিসের নেতাগিরি দেখান? বাড়িতে এরকম মরতে রেখে কোথায় মরতে গেছেন নিজে? শান্ত হও তুমি, আজ রাতে রওনা দেওয়া হলো না। নিচে এখন দেখো হাঙ্গামায় থেমেছে, পুলিশ গেছে, ছেলেরা এসে জমেছে, ওরা সারা রাত থাকবে ওখানে। আর কিছু হবে না, শান্ত হও, আসছি আমি। জয়কে চাইলেও হাসপাতালে রাখার উপায় নেই, ও 3 দিন আগে হাসপাতাল ছেড়েছে জ্ঞান ফিরতেই। আমি গাড়িতে, পরে কথা বলছি। ফিরবেন কবে? গর্জে উঠলো রিমি। কাল রওনা দেব বললাম তো। আর কিছু হবে না, খেয়ে নাও, ভেতরের ঘরে শুতে যাও, ঘরে থাকার দরকার নেই। আসলেই বাইরের গেটের ওপর ধুমধাম আঘাত কমেছে, পাথর ছোড়াছুড়ি বন্ধ হয়েছে। অনেকের সমস্বরে আলোচনার গোঙানি ভেসে আসছে। অন্তু নিজের ঘরে এসে বারান্দায় দাঁড়ালো। জয়ের ঘর ডান পাশে, পেছন থেকে সামনে থেকে সমান। বেলকনিতে দাঁড়িয়ে রাস্তায় ভিড় দেখা যায়। পোলের লাইট বোধহয় ভেঙে ফেলেছে ওরা। অন্ধকার জটলা বাঁধা লোকজন। আগামী দুদিনের হরতালে বাড়ি ফেরাও মুশকিল হবে জয়দের। অবশ্য ওদের জন্য মুশকিলের কিছু নেই। একটা কথা খুব খচখচ করছিল, জয় যদি 3 দিনে চেতনা ফিরে হাসপাতাল ছাড়ার শক্তি পায়, তাহলে তো ঢাকা নেবার প্রয়োজন ছিল না। ঢাকাতে নিশ্চয়ই অন্য কাজে গেছে দুই ভাই। আবার হতে পারে জয়ের শরীরের ব্যথাটাই কম। ক্লাব ঘর পুরোটা পুরো যায়নি। আবাসিক যে বিল্ডিংটা ছিল ওটার ভেতরটা ঠিক আছে টুকটাক, বাইরের দেয়ালে কালি পড়েছে। জয় ফিরলো তারও সপ্তাহখানেক পর। সকলে স্বাভাবিক নিলেও অন্তু অবাক হয়েছিল। এখনো মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, চোখ মুখে অসুস্থতা স্পষ্ট, অথচ জয় দিব্যি হেঁটে ভেতরে ঢুকেছিল। কাউকে ছুতে দেয়নি নিজেকে। আঘাত নেহাত কম ছিল না। হামজা পরিস্থিতি সামলে নিতে পটু। মিথ্যা বলেছিল, এতদিনের চিকিৎসার সাথে সাথে কিছু কাজ করেও ফিরেছে। বালিশে হেলান দিয়ে আছোয়া হয়ে বসা ছিল জয়। তখন রাত 11:30, পরনে ঘিয়ে রঙা প্রকাণ্ড শাল জড়ানো। সকলে ভিড় করে আছে জয়কে। হামজা বিছানার ওপর জয়ের পায়ের কাছে ক্লান্ত ভঙ্গিতে টান টান হয়ে শোয়া। জয়ের মুখ অসম্ভব গম্ভীর, চোখে মুখের ভাব গাঢ়। শুধু মামিকে জিজ্ঞেস করলো, শরীর কেমন? সাহানার ব্যথার অসহ্য পর্যায়ে চলে গেছে, জরায়ুতে ঘা তার। এই সংকটের মাঝে অপারেশনের সুযোগ নেই বললেই চলে। হুমায়ুন সাহেব জিজ্ঞেস করলেন, বিএনপি হঠাৎ খেপেছে কেন আবার? হামজা বলল, ওরা খেপেছিল না কবে, ক্ষমতা হারানোর পর থেকেই খেপে আছে।
এবারের নির্বাচনের পর মাঝখানে কিছুদিন হতাশা পালন করেছি, তাই মনে হয়েছে স্বাভাবিক হয়ে গেছে সবকিছু। সংসদ নির্বাচনের বছর পূর্তি হবে, ওদের জ্বলন আবার বেড়েছে। ঢাকার পরিস্থিতি ভয়াবহ। সেদিনের হামলা ওরাই করেছিল? না, আবার হ্যাঁও। বিএনপির দল ভারী হয়েছে, বুঝতে পারছো না? ক্ষমতায় এসেছে এক দল, আর আসেনি বহু দল। ওই বহু দল এখন ধীরে ধীরে আর এক দল হচ্ছে। মাঝার নাকি তোর সাথে কথা বলতে চাই। কথা নেই আমার কোনো। ও শালা ধান্দাবাজ। ওর বাপের অফিসে কাল কয়েকটা জঙ্গি ঢুকেছিল, এখন হাত মেলাতে চাইবেই। না মেলালে আবার নতুন ফন্ডে আটবে আমাকে বাঁশ দেবার। রাস্তার কাজ থেমে আছে, কনস্ট্রাক্টর এসে ঘুরে গেছে কয়েক দফা। ওদের তো অলিফলি বেঁধে গেছে। রাস্তার কি বাল হয়েছে? কয়েকদিন আগেও প্রাইমারি স্কুলের সম্মেলনে নতুন বিল্ডিং মঞ্জুর করা হলো। ঘরে না জনগণের? এই পরিস্থিতিতে রাস্তার কাজ হয়? কয়েকটাকে বোম মেরে উড়িয়ে দিয়ে গেলে তবে হয়তো সুখে থাকার চিন্তা দূর হবে জনগণের। আর কেউ কথা বলল না। শান্ত হানজার এই কথাগুলোই আগুনের মতো গরম। সহজে না রাগা মানুষটা সামান্য একটু চেতে যাওয়াও অনেক। রিমি বেরিয়ে গেল ভারী পা ফেলে। জয় চুপচাপ খাটের সাথে হেলান দিয়ে চোখ বুজেছিল। অন্তু গরম পানি নিয়ে ঘরে ঢুকলো। হামজা বলল, প্রেসক্রিপশনটা আমার কাছে দাও, বুঝিয়ে দিচ্ছি। অ্যান্টিবায়োটিক দিয়েছি, সময় মতো খাওয়াবে। অন্তু কাগজ এগিয়ে দিয়ে দাঁড়ালো। জয় চোখ খুলে তাকায়। আটশাটো জামা যদিও পরেনি, অন্তু তবুও শরীর মাপা হয়ে গেল ওর চোখ দিয়েই। অভিজ্ঞ চোখ দুটোর একটুও অসুবিধা হলো না নারী শরীরের ভাঁজগুলো কাপড়ের ওপর দিয়ে পরিমাপ করে নিতে। তাতেই নিঃশ্বাস ভারী হলো। এদিক ওদিক তাকালো বারবার। অন্তুর ওড়নাটা শাড়ির আঁচলের মতো মাথায় দিয়েছে। আগের চেয়ে যেন ভিন্ন দেখতে লাগছে। এটাই বোধ হয় বিয়ের জাদু। হাতে গায়ে কোনো ধরনের অলংকার না থাকা সত্ত্বেও বউ বউ লাগছিল। জয়ের বুক ওঠানামা করে, রক্তে তেজ বাড়ে। অধৈর্য হয়ে উঠলো এক মুহূর্তে। রাশভারী গলায় বলে উঠলো, মামা বের হও রুম থেকে। সকলে একে একে বেরিয়ে যায়। হামজা গম্ভীর হয়ে বলল, ডাক্তার তোকে উত্তেজিত হতে নিষেধ করেছে। নতুন রক্ত দেয়া হয়েছে শরীরে। জয় গোয়ারের মতো বলল, বাইরে যাও। অন্তু ওষুধ খুঁজছিল। অস্বস্তিতে হাত পা অসাড় হয়ে আসে। ইচ্ছে করছিল ছুটতে পালিয়ে যেতে, এই সীমানা যেতে। ঘৃণ্য এই লোকটার সাথে এক ঘরে কি করে থাকবে তা ভাবার শক্তিটুকুও ভিতরে নেই। তার উপর বেলেহাজ লোকেরা খুব বিপজ্জনক। অন্তুর রক্ত জমাট বেঁধে আসে যেন। জয় আদেশ করে, দরজাটা আটকে দিয়ে এসো। ভালোভাবে ওষুধগুলো খেলো আস্তে আস্তে। অন্তর পা দুটো যেন চাকা হয়ে গেছে, একা একাই ছুটতে চাইছে। আড়ষ্টতায় শরীরটা ভার হয়ে উঠেছিল, ঠিক যেন ভূতের ভয়ে মানুষ ভার হয়ে ওঠে। হেলান দিয়ে বসে আছে জয়। শার্টের বোধহয় নিচের দুটো বোতাম লাগালো। উপরের খোলা বোতামের মাঝ দিয়ে পশমে ভরা বুকে নজর যেতেই গা ছিমছিম করে ওঠে অন্তুর। আল্লাহকে ডেকে উঠলো, পান হাঁচিয়ে উঠলো ভেতরটা। মিনতি করে উঠলো যেন, মুক্তি চাই। জয় ঠোঁটের ফাঁক দিয়ে বড় বড় শ্বাস নিচ্ছিল। শরীর ঘেমেছে অল্প। অন্তু উঠে যেতে উদ্যত হতেই পড়ল, পানি দাও, আরেকটু পানি খাবো। ওষুধ আটকে আছে গলায়। অন্তু গ্লাস এগোতে জয় থাবা দিয়ে খপ করে ধরে হাতের কবজি। অন্তু হাতের শীতলতায় ঝনঝনিয়ে গ্লাসটা পড়ে ভেঙে যায় মেঝেতে। ঝাঁকি মেরে ওঠে অন্তুর দেহটা। হাতটা মুচড়ায় জয়ের মুঠোর মাঝে। মুখটা শক্ত হয়ে ওঠে অন্তুর। তীক্ষ্ণ চোখে তাকায় জয়ের দিকে। জয় শীতল চোখে চেয়ে থেকে জিজ্ঞেস করে, হাত মুচড়াচ্ছ কেন ঘরোয়ালি? এতগুলো দিন একা শুতে খারাপ লেগেছিল, হ্যাঁ? চোখ দুটো হেসে ওঠে জয়ের। সেই হাসি জয়ের। ভ্রুটা নাচায় নিজস্ব ভঙ্গিতে। একটানে অন্তুকে বিছানায় ফেলে ব্যান্ডেজ জড়ানো হাতেই ওড়নাটা হিঁচড়ে খুলে ফেলে। হাতের ক্ষততে বোধহয় টান লাগতে মুখ কুচকায়। মাথার ব্যান্ডেজের ওপর রক্তের তরল দেখা দেয়। কারণটা বোঝা যায় না। প্রথমে একটা চুমুটি কণ্ঠনালীর উপর থেকে মুখ তুলে আস্তে করে বলে, মোহরানা বাকি রইল, পরে শোধ করবো সেসব। সে রাতে জয়কে খুখার জঙ্গলির ঘাতকের মতো লেগেছিল। অন্তুর চোখের আর্তনাদ, হাতের প্রতিরোধে জয় বোধহয় শক্তি পাচ্ছিল আরো। ধীরে ধীরে জয় যত উত্তাল হলো, ওর কপালের ব্যান্ডেজে তাজা রক্তের দাগ গাঢ় হচ্ছিল। অন্তুর কান্না পেয়েছিল, কত কিছু ভাবনা এসেছিল, কিন্তু সে কাঁদেনি, অন্তত জয়ের সামনে না। একদিন এরকম কিছুরই আশঙ্কাকে জনগণ মনে প্রাণে বিশ্বাস করে কত কি করে ফেলেছে। এই পর্যন্ত এনে ফেলেছে ওকে, অথচ আজ আসলেই তেমন কিছু হচ্ছে। জয় নামক অভিশাপ আজ অন্তুকে ছুঁয়ে দিচ্ছে। তাও আবার দলিল আছে হালালের, কিন্তু কেউ আজ ধরতে আসছে না, বদনাম রটাতে আসছে না। আচ্ছা, আজ বলাৎকার হচ্ছে না?
অন্তুর ইচ্ছার বিরুদ্ধে তাকে শোয়া হচ্ছে। ও, আজ তো জয়ের কাছে হালাল সার্টিফিকেট আছে। জয় শুয়ে পড়ার পর অন্তু বারান্দায় গিয়ে দাঁড়ায়। তার শরীরে তখন জয়ের বিশাল শালটা জড়ানো। এই বারান্দা দিয়ে বাইরে তাকালে বাড়ির সামনের রাস্তা দেখা যায়, আর ডানে বাড়ির পেছনের পতিত জায়গা। বেশ কিছুক্ষণ আকাশের দিকে চেয়ে রইলো ওভাবেই। আব্বুর কথা মনে পড়লে এখন আর কান্না পায় না। কলিজাটা চির ধরে, তবে ফোঁট ফাটে না। আজ ফাটল। ঝরঝর করে অশ্রু গড়ালো চোখ দিয়ে। নিজেকে খুব অপবিত্র লাগছিল। খুব গভীর ভাবে লেগে গেছে জয় আমিরের ছোঁয়া গোটা দেহে। দূরে কোথাও বাচ্চা কাঁদছে, কেউ কাঁদছে। অন্তু চমকালো, এত রাতে আবার কে কাঁদছে? করুণ সেই কান্নার স্বর। কোথা থেকে আসছে কান্নার আওয়াজ? গাটা ছমছম করে ওঠে। ঘড়িতে তখন রাত 4টা। আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো অন্তু। ভেতর থেকে জড়ানো গলায় জয় ডাকে, ঘরোয়ালি, ভেতরে এসো। এত রাতে মেয়ে মানুষ বাইরে দাঁড়ানো ঠিক না। অন্তু জবাব দেয়, অভিশাপ তো ভেতরে শুয়ে আছে জয় আমির। বাইরেরটাই বরং আমার জন্য নিরাপদ। চোখ বুজে ঠোঁট এলিয়ে হাসে জয়। ভুল বলনি, তবে এটা আমার বিশেষত্ব।